সোমনাথের রোজগার নিয়ে কী মাথা ব্যথা দেখেছো ঘোড়ার? একটা জিনিস খেয়াল করো, সোমনাথ অ্যাকচুয়ালি গাড়ির কিস্তি কী করে দেবে? কী বালটা ছেড়ে ও বলতে গেল, কী বাল ছেঁড়ার কাজটাই না করে যে ও কি করে ওর গাড়ির কিস্তি দেবে, কি করে ওর মাকে মাসোহারার খরচ দেবে। আর কালকে তো ওরে বাবা, যেহেতু মন্দিরার ননদ বলেছে মন্দিরাকে ভালোবাসে, ওরে বাবা গোপন যত কথা ছিল সব বের করে নিয়ে চলে এলো। সব 1 থেকে 10 নম্বরের ইনকাম। কিরে তোকে কে বললো? ও কি ক্যামেরায় দেখিয়েছে ওর বরের 1 থেকে 10 নম্বরই ইনকাম? হ্যাঁ দেখেছিস তুই প্রত্যেকটা পুরুষের রোজগারের দিকে কি করে তাকিয়ে থাকিস? সবাই বউ বেচে খায়, সবার বর কুড়ে, সবার বর বসে থাকে বউ কখন রোজগার করবে আর সেই রোজগারে ইয়ে করে ওরা হাঁড়ি চড়বে। আর সবার বরের রোজগারের দিকে দেখ সেন দৃষ্টিতে, শকুনের দৃষ্টিতে তুই তাকিয়ে আছিস। হ্যাঁ রে নির্লজ্জ, তোর বর কটা সাইকেল চুরি করে এনে তোর গ্যাস কেনে সেই হিসাবটা তো দিস না। তোর ভাগিনার সাথে তুই কতদিন কবার, একদিনে সারাদিনে কবার কি করেছিস না করেছিস সেই হিসাবটা তো দিস না, সেই বিষয়গুলো তো বলিস না। ওর ননদ ওকে ভালোবাসে বলেছে বলে তুই ওর 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 বলা ওকে বলেছে না বলেছে সে গোপন বিষয়গুলো নিয়ে এসে বলতে বসলি। তোর ভাগনার সাথে তুই কবার বিছানা গরম করেছিস সেই ব্যাপারে তুই কৈফিয়ত দিতে বসলি না তো? হ্যাঁ, ওগুলো ক্যামেরার বহির্ভূত। আর ইয়ের ননদ কি করেছে ক্যামেরার ভেতরের খবর এসে বললি? কিরে জানোয়ার, জানোয়ার। তো চলো, ওর হচ্ছে প্রত্যেকের বরের রোজগারের প্রতি নজর। ওদের যদি রোজগার বেশি হয় সেটা হলো 1 থেকে 10 নম্বরের ইনকাম। সৎ পথে ইনকাম করা যায় না। আর ওর ভেড়া ওর পয়সায় খায় না, বুঝেছো তো? সোমনাথের বউয়ের পয়সায় বসে খায়, কিন্তু ওর ভেড়া ওর পয়সায় কিন্তু বসে খায় না। এটা ভেবো না যে ওর ভেড়া ওর পয়সায় বসে খায়। ওর ভেড়া রীতিমতো সাইকেল চুরি করে এনে ওনাদের টাকা তুলে দেয়, সেই টাকায় জল গরম করে ভাতের হাঁড়ি চাপায়, সেই ভাত রান্না করে ওর ওই ভেড়াটাকে খেতে দেয়। নির্লজ্জ বেহায়া। ও উপোস করে না, কিন্তু ওর উপোস করলে ওর গ্যাস্ট্রিকের প্রবলেম বেড়ে যাবে। কিন্তু অন্য কেউ উপোস করার আগে হবিষ্যি করেছে কিনা সেটা নিয়ে ওর কিন্তু খুব চিন্তা। ও বরাবর জ্ঞান দিতে আসবে। ও কিন্তু সিংহাসন পেতেছিল না যতদিন ননি না এসেছিল, কিন্তু কণিকার সিংহাসনের কোথায় কোথায় ক্যামেরা আছে আর কণিকা কীভাবে পুজো দিচ্ছিল সেই বিষয়ে বরাবরও বলতে বসছিল। আসলে ওর ভিউজ বেশি কি না, তাই মানুষ ওর পেছনে বেশি লাগে, বুঝেছো? ও ভাগ্নের সাথে খাটকা পাবে, ও ভাগনার সাথে খাটকা পাবে। ওর ভাগনা নাক টিপলে দুধ বেরোবে, সে 3 বছর ধরে মামির খাট কাঁপিয়ে যাচ্ছে, সেই সময় ওর ভাগনার বিচি পাকেনি। ওর ওর ভাগনার বিচি একদম অল্প বয়সে বিচি পেকেছিল না। কিন্তু অন্য কেউ যদি সুন্দর করে মানে সম্মানে সবার সমাজের স্বীকৃতি পেয়ে যদি সুন্দরভাবে সঙ্গে, সে হলো অল্প বয়সে বিচি পাকা। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। জানোয়ারকে জুতিয়ে লাল করে দেবো। নির্লজ্জ বেহায়া কান কাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি মন্দিরার কমেন্ট বক্সটা কি বলবো, আমার তো কাল থেকে ওর উপরে রাগ। সত্যি ঠাকুর ভালো লাগে না বলাটাতে কিন্তু একদম চরম জঘন্য একটা কথা। আর দ্বিতীয়ত বিয়ে নিয়ে আমি বাড়িকে বিয়ে করেছি না ইয়েকে বের করেছি, মানে সব পাগলের মতো ভুলভাল বকে গেছে কালকের প্রশ্নের উত্তর ভিডিও। আর তার থেকে বড় ব্যাপার ঘোড়াকে নিয়ে বলবো, আমাদের ঘোড়া। আমি তো বললাম কালকে জামা কাপড় খুলে উলা নেচেছে। তো যাই হোক, করতে করতে তো এসেছে, মন্দিরার ননদকে ধরেছে। মন্দিরার ননদের বরের 2 নম্বরই বিজনেস। দেখো সত্যিকারে বলতে মন্দিরাকে যে ঘোড়া অ্যাটাক করে এটা আমার খুব বিরক্ত লাগে। 200% বলছি, মন থেকে বলছি, খুব বিরক্ত লাগে। হ্যাঁ, লড়াই দুজনকে করছো, ভিডিও টু ভিডিও লড়াই করছো, ভিডিও টু ভিডিও বলো। আজকে বলছি, এই যে ঘোড়া নিজে যে চিৎকার করে, ওর বয়ফ্রেন্ড ওর ভাগিনার সাথে বেড শেয়ার করে, ভাগিনার সাথে নোংরা কাজ করে, ও ভাগিনার এবং ওর বরের সাথে সংসার করছে। ওর একটা সাইকেল চোর বর আছে যে ওকে জুতো দিয়ে 3 বেলা মারে। মারার পর সেই বর
সেই বরের সাথে সংসার করছে, আর পরকীয়া বলতে ওর নিজের ব্লাড কানেকশন স্বামীর বোনের ছেলের সাথে বেড শেয়ার করছে। সে আবার 12 বছরের থেকে ছোট, বয়সে ছোট, ওর বয়সের থেকে 12 বছরের ছোট বয়ফ্রেন্ড। এইগুলো নিয়ে যখন প্রোটেস্ট হচ্ছিলো, ও বারবার বলছিল যেগুলো ক্যামেরায় দেখা যায়নি সেগুলো নিয়ে কেন বলছে, যেগুলো ক্যামেরায় দেখা যায়নি সেগুলো নিয়ে ক্যামেরা কেন বলছে। দেখো, কালকে রাতে ও একটা ভিডিও করেছে মন্দিরার ননদকে নিয়ে। পুলিশ নাকি মন্দিরার ননদকে খুঁজে ননদের বরকে খুঁজে বেড়াচ্ছিল, এবং মন্দিরার ননদ ভিডিওতে বলেছে যে আমি বৌদির পয়সার প্রতি আমাদের কোনো লোভ নেই, আমরা বৌদিকে এমনি ভালোবাসি। তো ন্যাচারাল কথা। হ্যাঁ রে ঘোড়া, তোর এত জ্বলে পড়ে উঠলো কেন? তুই তো বলেছিস ভিডিওতে যেগুলো দেখা যাবে না সেই সম্বন্ধে নাকি বলা যায় না, ভিডিওতে না দেখলে সেগুলো বলা আইনত দণ্ডনীয় অপরাধ। তা ওর বর 2 নম্বরই 3 নম্বরই বিজনেস করে এবং ওর বরকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, সেটা তুই জানলি কী করে? তোকে তাহলে পার্সোনাল বলেছে মন্দিরা? আর এটা কি মন্দিরার ননদের ভিডিওতে আমরা দেখেছি? মন্দিরার ননদ যে মাতাল, ও কি ক্যামেরা খুলে মাল খেয়ে মাতলামি করে কোনো ভিডিও দিয়েছে? বা ও যে মাল খাচ্ছে সেরকম কোনো সিনারি আমরা দেখেছি? না, মন্দিরার ননদ বা এখানে এসে ডিক্লেয়ার করেছে যে আমি কোল্ড ড্রিঙ্কসের সাথে মাল খেতে খেতে আমার প্যাঙ্ক্রাইটিস এইসব রোগগুলো হয়ে গেছে। কোনটা? দেখ, প্রয়োজনে তুই ভিডিওর বাইরের কথা বললি কিন্তু, হ্যাঁ, জানোয়ার, জুতো খেগি, হ্যাঁ, ভাগ্নে ভাতারি, তুই কিন্তু ভিডিওর বাইরের কথা ওর ননদকে বললি। ওর ননদের বর 2 নম্বর, 1 নম্বর থেকে 10 নম্বরই যত রকমের টাকা ইনকাম করে, তোর খুব লোভ। দেখ, লোকের বরের প্রতি তোর লোভ, লোকের বরের টাকার প্রতি তোর লোভ। তোর বর তো সাইকেল চুরি করে গ্যাসটা এখন কিনে দিচ্ছে, তাতেও কি তোর জল ফুটছে না? তোর গ্যাসে চায়ের জল ফুটছে না? তোর বরের তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজগার করে তো তোর মানে ভাতের জল গরম হতো না, মানে চায়ের জল গরম হতো না। এখন তোর একটু ভিউজ হচ্ছে, তোর একটু ইনকাম হচ্ছে, সেই থেকে সবার মাথা ব্যথা, সবার জ্বালা ধরে গেছে, সবার ভেতরে জ্বলছে, তোর জ্বলতো না? তুই আমার পেছনে আড়ে হাতে 3 বেলা লেগে থাকতিস না? কুত্তা কোথাকার, নির্লজ্জ, বেহায়া, অসভ্য। তুই কি করে মন্দিরার ননদের বরকে নিয়ে কথা বলি? মন্দিরার ননদের বর কি ইউটিউবার না? মন্দিরার ননদ কি ভিডিওর মাধ্যমে কোথাও জানিয়েছে বা দেখিয়েছে যে দেখো আমাদেরকে পুলিশ তাড়া করে বেড়াচ্ছে, সেই ভয়ে আমি আমার বাপের বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে গা ঢেকে ঢেকে বেড়াচ্ছি? হ্যাঁ, আমার বরের ইনকাম এত টাকা, কারণ আমার বর সৎ পথে রোজগার করে না, অসৎ পথে রোজগার করে, তার জন্য পুলিশ ধাওয়া করেছে। ও কি ভিডিওতে দেখিয়েছে? তাহলে তোকে এইসব গল্পগুলো নিশ্চয়ই মন্দিরা করেছে। আজকে মন্দিরার মতন একটা অপদার্থ, সত্যি বলবো, একটা অপদার্থ এবং মাথা মোটার জন্যে কিন্তু তুই করে খাচ্ছিস। মন্দিরা যদি বুদ্ধিমতী হতো, আর মন্দিরার ভেতরে যদি মাথার ভেতরে সত্যি একটু ব্রেন থাকতো, এমনি তো গু গোবর পোড়া, নাহলে ওই যে ক্যামেরা খুলে ওই ভুলভাল বকতে আসে, মাথার ভেতরে গু গোবর পোড়া। তার জন্যই তো তোর মতো মাথা মোটাগুলো ওকে মুড়িয়ে খেতে মজা পাস। মন্দির আজকে যদি না বলতো তাহলে তো আজকে তুই এইগুলো নিয়ে বলে ভিউজ কামাতে পারতিস না। আরে লজ্জা করে না? যার সাথে মিশেছিস, উঠেছিস, বসেছিস, খেয়েছিস। তুই যে একটা ভিউয়ার্স বলেছিল না যে যদি মারিয়া আর তুই গিয়ে ক্ষমা চাস তাহলে কি ও ক্ষমা করে দেবে? তুই বলি বাবা আমার তো প্রথমেই অবজেকশন ওই কমেন্টটার প্রতি, আমার খুব অবজেকশন। তার এই অবজেকশনের আগে অনেকবার ওকে নিয়ে না যাচ্ছে তাই ভিডিও করেছিস, করার পর ওর কানে কানে গিয়ে কি করে সরি বলেছিলি? এই যে অবজেকশনটা জানাচ্ছিস, প্রথমবার তো ওকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছিস। দেখ, এইখানটায় ও কিন্তু একটা বুদ্ধিমানের পরিচয় দিয়ে একটা উত্তর দিয়েছে যে তখনকার আমি বর্তমান নিয়ে বাঁচি, বর্তমানে কী হচ্ছে সেই নিয়ে তোমাদের বলতে পারবো, ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে তো বলতে পারবো না। আদৌ ও যদি ক্ষমা চাইতে আসে সেই সময় তখনকার সিচুয়েশন অনুযায়ী আমি কি করব না করব এটা কিন্তু বলতে পারছি না, এটা স্বাভাবিক, বলা যায় না। ও হয়তো এই যে আমি কতবার বলেছি আমি মর্কটকে জীবনেও মর্কট বললাম, কথাটা বেরিয়ে গেল, আমি জীবনেও ওর কথা মানে আমি ওর ছত্রছায়া কোনো দিকে ধীরে জীবনেও করবো না। কিন্তু যখন প্রবলেম আসে, এই যে আজকে লিগ্যাল ব্যাপারটা নিয়ে তুই যেভাবে মানুষকে বোকা বানানোর জন্য ময়দানে নেমেছিলি,
যে সবাইকে ইন্ডিভিজুয়াল একা একা ভয় দেখাবো, কিন্তু এই যে সবাই যখন বললো না আমরা সব যৌথ হয়ে এক জায়গায় হয়ে ও তোর বিরুদ্ধে নামবে, আমি দূর থেকে যতই ও আমার শত্রু হোক তাও কিন্তু আমি এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করেছি এবং বলেছি হ্যাঁ প্রয়োজনে হয়, প্রয়োজন পড়লে অবশ্যই যেতে হলে কেন যাব না, একসাথেই লড়বো। যেটা না একটা লাঠি ভাঙা সহজ, যেখানে একটা গোষ্ঠী একটা মুঠো এক মুঠো লাঠি হয়ে যাবে, সেটা ভাঙাটা অত সহজ হবে না। তা তুই একা একা সবাইকে ভয় দেখাতে পারবি, যখন সবাই মিলে এক জায়গায় হয়ে যাবে তখন তুই কাউকেই ভয় দেখাতে পারবি না। তো এটার জন্য যে প্রয়োজনে আমরা কি বলিনি, এই ক্যামেরার মাধ্যমেই কিন্তু বলেছি, পার্সোনালি কিছু না, যাওয়া আসা দেখাশোনা সবই ক্যামেরার মাধ্যমেই হতো, কারণ পার্সোনালভাবে আর আমার কারোর সাথে কোনো সম্পর্ক কোনো দিনই হবে না। এটা করিনি। তা বর্তমান মানুষ বর্তমানটাই দেখে, ভবিষ্যৎ নিয়ে আগে থেকে বলে লাভ নেই। বাই চান্স কখন কখন কী মুহূর্তে কীভাবে কার বিপদ আসে এবং তখন কাকে প্রয়োজন পড়ে না পড়ে কেউ ভবিষ্যৎ বলেনি। এইখানটায় মন্দিরার অ্যান্সারটা আমি বলবো, আমি এখানটায় ওর অ্যান্সারের সাথে সহমত হয়েছিলাম। কিন্তু এই যে ঘোড়া যখন বলে উঠলো আমার এই কমেন্টটা দিয়ে অবজেকশান, আমি 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 আর জীবনে মানে এটা বলিস না, তুই ওর পা চেটেছিলি, তুই ওর বাড়ি গিয়ে লাল লাল খাসির ঝোল চেটে চেটে খেয়ে এসেছিলি, বুঝেছিস? তুই ওর ভিউয়ার্সদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করেছিলি, তুই ওর সাথে আত্মীয়তা পাঠিয়েছিলি, তুই ওর সাথে গায়ে পড়ে চারিদিকে ট্যুর ট্যুর করে বেরিয়েছিলি, তুই ওর তোরা মিলে একসাথে মিলে মালের বোতল খুলেছিলি এবং ওই পাইপের মধ্যে নাচ করবি সেই প্রোগ্রাম ফিক্সড করেছিলি। নির্লজ্জ বেহায়া, সব বেহায়াপানা কাজ করে ফেলার পর হঠাৎ করে বলে সাধু, আমি সাধু হয়ে গেছি গো, সাধু 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 সাধু। দেখো যে যেটা অন্যায় আমি অন্যায়টাকে অন্যায়ই বলবো, আর যেটা অন্যায় নয় সেটাকে তো আমি বলবো না। আর যে ঘোড়ার মতো থার্ড ক্লাস মেয়ে ছেলেগুলো, অসভ্য ইতরগুলো এত বাড়ান্ত বেড়তে পেরেছে এই এদের মতন মাথা মোটাগুলো ওয়াইটিতে আছে বলে, সত্যিকারের আজকে মানে এই মাথা মোটার মতো যে ভিডিওর ভেতরে প্রশ্ন উত্তরের ভেতরে এমন ভুলভাল কিছু উত্তর দিয়েছে, এমন ভুলভাল কিছু অ্যাটিটিউড, এমন মানে দর্পতার সাথে অহংকারের সাথে এমন দম্ভতার সাথে কিছু ভুলভাল বক্তব্য রেখেছে, তার জন্য কিন্তু জুতো পেটাটাও কম খাচ্ছে না। কমেন্ট বক্সটা তো তাকানোর মতো নেই, কমেন্ট বক্সটার দিকে তাকানোর মতো নেই সত্যিকারেরই। মানে এত নির্লজ্জতার এত বোকা বোকা কিছু মাথা মোটার মতন কথা বলে ফেলেছে, যেখানটায় আর অন্য কোনো বিষয়ের প্রশ্নের অ্যান্সারই সেভাবে সেট হচ্ছে না। কিন্তু তা বলে এই নয় যে ঘোড়া ছাড় পাবে, ঘোড়ার মতন ইতরকেও ছাড়া যাবে না। এ মাথা মোটা হলে ঘোড়া একটা ইতর, নোংরা ড্রেন, একটা জানোয়ার। ও জানোয়ারকে, ওকে জানোয়ার বলা মানে জানোয়ারকে লজ্জা দেয়া, মানে জানোয়ার গোষ্ঠীটাকে ছোট করা। ও এমন এক নম্বরের মানে কীট পতঙ্গ, কীট, ড্রেনের ওই যে কীট হয় ও কীট, জানোয়ার কোথাকার। তুই মন্দিরার ননদের পিছনে কেন পড়েছিস? মন্দিরার ননদ বৌদিকে ভালোবাসে বলে বলেছে বলে কি তোমার নিচের তলাটা গরম হয়ে গেছে, আগুনের মতো জ্বলে পড়ে উঠেছে, এবারে ছ্যাক 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 করে উঠেছে না? কারণ কেন বললো ওর বৌদিকে ভালোবাসে? তোর ননদ তো তোর মুখে মুতে দেয়, তুই তো ননদের ছেলের সাথেই তো খাটে গিয়ে বিছনা গরম করিস, তোর ননদের ছেলে তো তোকে ছাড়া রোচে না, তোর ননদের ছেলে তোর ব্যাট টাচ করে 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 তোর সারা শরীর উত্তক্ত করে রেখেছে, তার জন্য তোর ননদের ছেলে তোকে ছাড়া তো রোচে না, ওই জন্য ফেসবুকে সারা দুনিয়ার বয়স দেখে না, যত মহিলা পেলেই হলো তার সাথেই ইয়ে করতে চায়, নোংরা। তুই অন্যের ননদকে নিয়ে বলতে বসিস কী করে রে? তোর ননদ না শাশুড়ি সেটাই ঠিক নেই, তুই মন্দিরার ননদকে নিয়ে বলতে বসেছিস। অ্যাকচুয়ালি মন্দিরার ননদ যে বলেছে তোর ঝাল লেগে গেছে, একদম তোর ঝাল লেগে গেছে, তোর ভেতরটা জ্বলছে। ওরা ননদ ভাই বৌদিতে মিল, আমি তো আমার ননদকে শাশুড়ি ডাকবো না ননদ ডাকবো সেটাই এখন অবধি ঠিক করে উঠতে পারলাম না। আমার ননদ তো আর আমার ননদ নেই, সে তো আমার এখন শাশুড়ি মা হয়ে গেছে। নির্লজ্জ বেহায়া অসভ্য। তো এই কারণে দেখো ঘোড়া কী হিসেবে ঘোড়া এই ভিডিওটা করে যে ওর ননদ হচ্ছে ওর ননদের বর 10 নম্বরই, 1 থেকে 10 নম্বরই সব রকম বিজনেস করে। তোর বরও তো করে, তোর বর তো চোর, সাইকেল চুরি করে বেড়ায়। হ্যাঁ তুই তো তোর বরের সৎপথের রোজগারে চায়ের জল গরম হয় না বলে তোর বরকে অসৎ কাজে নামিয়ে দিয়েছিস, চুরি করতে, চুরি বিদ্যা শিখিয়ে দিয়েছিস।
নির্লজ্জ, তুই দেহ ব্যবসা করিস আর তোর বরকে চুরি করা শিখিয়েছিস। অসভ্য ইতর, এদের আবার বড় বড় লেকচারবাজি কথা। কি করে শোনো গো এই নোংরার ইতরের কথা? ও কোনো উপোস করতে পারে না, কিন্তু অথচ মন্দিরা শিবের উপোস করার আগে যে ওই ইয়ে খায় কি না, বেশি করে কি করে না সেই নিয়ে কিন্তু খুব চিন্তা। ও তো নিয়ম মানে না। দেখ, ওর পাপের ফল ও পাবে। ও কালকে ভিডিওতে যে কথাগুলো বলেছে অবশ্যই মহাপাপ, মহাপাপ। যে জগতের নাথ জগন্নাথ সত্যিকারের, আর আমাদের সব কিছু যে কোনো, যে একজন ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে, তুমি গাছের ডালে জল দাও, পাতায় জল দাও, বা আগায় জল দাও, বা গোড়াতে জল দাও, সব জল কিন্তু এসে ওই গোড়াতেই জন্মে। মানে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ শ্রীকৃষ্ণ মানে সব কিছু ওই নারায়ণ শ্রীকৃষ্ণের চরণে গিয়েই পড়বে। তা শ্রীকৃষ্ণেরই কিন্তু এগুলো রূপ। এই যে সব যেগুলো আমরা দেখি সব রূপই হচ্ছে শ্রীকৃষ্ণেরই। এক একটা টাইমে এক একটা অবতার নিয়ে এক এক রকম রূপ নিয়ে উনি ইয়েতে এসেছে। একজন সৃষ্টিকর্তা আর একজন মানে পুরো, মানে কি করে এই সব কথাগুলো বলে। অ্যাকচুয়ালি ন্যূনতম জ্ঞান থাকলে ও এই সব কথাগুলো ক্যামেরার সামনে এসে বলতো না, ক্যামেরার সামনে এসে বলতো না। আর অহংকার, দম্ভ, এগুলো সব মাটিতে মিশিয়ে দেয় ভগবান 1 সেকেন্ডে। হ্যাঁ, আরেকজন ওর মন্দিরের কমেন্ট বক্সে আরেকজন কমেন্ট লিখেছে, খুব সুন্দর লিখেছে, যে দেখো সরস্বতী পুজো ভালো লাগে। সত্যি কি গবে, ঠাকুর ভালো লাগে না? আমার তো মানে ঠাকুরের প্রত্যেকটা রূপই মানে সুদর্শনীয়। মা কালীর ওই ভয়ঙ্কর চণ্ডাল রূপটাও যেন মনে হয় যেন আমাদের প্রত্যেকটা মানুষকে একটা আলাদাভাবে, মানে ঠাকুর দেখলেই আমাদের একটা শরীরের ভেতরে একটা আলাদা কানেকশন কাজ করে। তাকে ভক্তি করতে ইচ্ছা করে, তার প্রতি শ্রদ্ধা করতে ইচ্ছা করে, তার চরণে মাথা ঠুকতে ইচ্ছা করে। ভগবান যে কোনো রূপ, যে কোনো ভগবান, যে কোনো ইয়ে, মা সরস্বতীকে দেখলে কত শান্ত, কত মলিনতা, কত কোমলতা, একটা মহিলার ভেতরে কত কোমলতা এবং শান্তিপ্রিয় মসৃণতা, মানে কি বলবো, ঠাকুর দেখলেই তোর ভেতরে একটা আলাদা ভক্তি, আলাদা মানে ইয়ে আসে। ঠাকুর মানে সরস্বতী ঠাকুর ভালো লাগে না। তো সেখানে যে একজন কমেন্ট লিখেছে, খুব সুন্দর কমেন্টটা, আমি পার্ট বাই পার্ট পড়ছি না, কিন্তু আমি কমেন্টগুলো পড়েছি, যেটুকু আমার মনে আছে আমি বলবো। তোমার বলছে, তোমার তো সরস্বতী ঠাকুরকে ভালো লাগে না, ওই জন্য বিদ্যাটাও ঠিক করে কমপ্লিট করতে পারোনি। একদমই, বিদ্যাটা এইচএস পাস, ওই যে বললাম 25 পেয়েও পাস আর 95 পেয়েও পাস, দুটো পাশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, আকাশ আর পাতালের পার্থক্য। তাই 25 পাস করলে যে পাস, সে তো কিছুই বোঝে না, সে হয়তো এদিক ওদিক সেদিক থেকে দেখে টেকে শুধুই কোনো মতে টিকমার্ক দিয়েছে বা শর্ট কোশ্চেন দিয়েছে, বা সাধারণ জ্ঞানের ভেতরে তো ন্যূনতম জ্ঞান তো কিছু থাকবে, তার ভেতরে হয়তো 25 পেয়ে গেছে। কিন্তু যে 95 পেয়েছে সে পুরো বইটাকে কুটে খেয়ে নিয়েছে, গুলে খেয়ে নিয়েছে। তা তার মধ্যে পার্থক্য। তো ওর ওই 25 পাসের কাছে ও এইচএস পাস, বুঝেছো? ও বিশাল পাস, এইচএস পাস, তার জন্য মা সরস্বতীকে অত পছন্দ না। তো পড়ার তো ওর কমপ্লিট হয়নি, সেই কারণে সে বলেছে যে অন্তপক্ষে মেয়েটাকে ঠাকুরের প্রতি ভক্তি রাখতে দাও এবং সরস্বতী পুজোটা করতে দাও। আর কারণ ওর বিদ্যার প্রয়োজন আছে, 100% ওর বিদ্যার প্রয়োজন আছে, কারণ আগামী দিন আরও ভয়ঙ্কর দিন আসছে। আগামী দিন এত ভয়ঙ্কর দিন আসছে, ওর যদি পেটে সত্যি ন্যূনতম ভালো একটু শিক্ষা থাকতো, কলমের কালির অক্ষরগুলো যদি ওর থাকতো না, ও তাহলে আর এই ভুলভালগুলো ক্যামেরার সামনে বকতে বসতো না। তা মেয়েটাকে শিখতে দাও। আর আমি যে শুনলাম তুমি মহাদেবের ভক্ত, তো তোমার স্বামীও তো নাম সোমনাথ, ও তো শিবের ভক্ত। তা তোমরা অন্তপক্ষে সোমবারগুলো নিরামিষ খেও। আগে তো সোমবারের মানে শিবরাত্রি বোধহয় সোমনাথকে করতে দেখতো, এখন দেখে না, তাই বলে সেই পুজোগুলো আগে করতো, এখন তো আর করে না। কেন? আর সোমবার করে তোমরা নিরামিষ খেতে পারো। আর তুমি তো গ্রহরাজকে মানে আমাদের বারের ঠাকুরকে ভালোবাসো, তাহলে তুমি বারের বার দিনটাও নিরামিষ খেতে পারো। বাবা, এইগুলো নিয়ে প্রচুর ভিডিও আগে হয়েছে, আগে প্রচুর মানুষ এইভাবে ওকে বলেছে যে দেখো অন্তপক্ষে একটা দিন নিরামিষ খাও, বা একটা নিরামিষ খাওয়া মানে এটা একটা কিছু না, এটা মনের শান্তির জন্যে। এই যে আমার বাড়িতে আজকে নিরামিষ, বারের বার আর মঙ্গলবার তো নিরামিষ,
অঘ্রাণ মাসের প্রত্যেকটা রবিবার নিরামিষ, রবিবার, তখন রবিবার, মঙ্গলবার আর বারের বার, 3 দিন নিরামিষ। আর বিশেষ বিশেষ কারণে যখন যখন যে পুজো টুজোগুলো থাকে, যেগুলো দরকারি আর যেগুলো নিরামিষ খাওয়া উচিত, সেগুলো সেগুলো নিরামিষ হয়। যাই হোক, ওকে সত্যিকারে ব্রাহ্মণ বাড়ির বউ হিসেবে কিন্তু ওর বসে না, আসে না, সেট হয় না ওইখানটায়। সেই কারণেই ও এরকম অবাস্তব কথা বলেছে, আমি তো আর ইটবালি বাড়ির সাথে বিয়ে করিনি, আমি এর সাথে বিয়ে করেছি, ও আমার বর, আমি তো এই বাড়ির বউ না, বাড়িরই বউ না, মাথা মোটা। আর মানে বললে পরে আর কি বলবো। তা যাই হোক, তো সেখানটায় একদমই যে তুমি তো এই ঠাকুরটাকে ভালোবাসো, ঠাকুর ভেতর থেকে একটা আলাদা ইয়ে আসে, যে বলে না রিপারকেশন, সেরকম একটা ব্যাপার আসে যে মন থেকেই চায় যে না, ঠাকুরকে সত্যি আমি এই দিনটা ভালো লাগে, আমার এই দিনটা ভালোবাসে, আমি আজ এই ঠাকুরের জন্য এই দিনটা নিরামিষ খাবো, আমি ঠাকুরের, এইগুলো ওদের দ্বারা হবে না। ওর ভেতরে অ্যাকচুয়ালি, ওর ভেতরে কোনো রকমভাবে আমি সিস্টেমেটিক বা কোনো রকমের নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু ও পড়ে না। সেই কারণেই কিন্তু ওকে ওর শ্বশুরবাড়ি থেকে, যে শুরু থেকে, তখন কিন্তু ওদের সংসারে মানে খুবই কষ্ট ছিল, তখন থেকে ওকে আলাদা করে দিয়েছে। যে শ্বশুর পুজো করে আনার পর যে চাল ডাল যেগুলোই যাই পেত, ওইগুলো ওই বাড়ির জন্য আলাদা দিয়ে দিত, ওর বাড়ির জন্য আলাদা ওরা রাখতো। তো ওই শ্বশুর, আমি দেখেছি ওর একটা ভিডিওতে দেখাচ্ছিল যে আমার শ্বশুর ঘরে কিছুই নেই, আমার শ্বশুর পুজো করে আসবে, তারপরে আমার শাশুড়ি আমাকে এটা দেবে, তারপরে আমরা রান্না বসাবো। এটা আমি একদম শুরুর ওর একদম ইয়েতে দেখেছি, ভিডিওতে বলছে। বা এমন একটা দিন ছিল, একটা টাইম এমন ছিল যে আমার শ্বশুর পুজো করে আসবে, আসার পর এই যে তোমাদের এই চাল, আমাদের এই চাল দিয়ে তারপরে আমি ভাত করেছি, এইটা ও স্টোরিতে এরকমভাবে বলেছিল। অনেক অনেক দিন আগেকার কথাই বলছি, কারণ আমি এটা ওর নিজের মুখেই শুনেছি। তো সেই জায়গায় তখন থেকেই ওকে আলাদা করে দিয়েছে, তার কারণই হচ্ছে ও এই নিয়ম শৃঙ্খলাগুলো মানতো না বলে। আর ওদের বাড়িতে ও তো বললোই যে 12 মাসে 13টা পুজো, এমন কোনো পুজো নেই করতো না। এমনও পুজো আছে জানোই তোমরা, পঞ্চমীতে যেমন আগের দিন রান্না করে রাখতে হয়, পরের দিন পান্তা ভাত খেতে হয়, ঠান্ডা, কোনো মতে গ্যাস জ্বালাবে না, মানে গ্যাস সেদিনকে জ্বলবেই না। আর এই পঞ্চমীটা বোধহয় 2 মাস না 3 মাস ধরে চলে। মাসে 2বার করে পঞ্চমী পড়ে, মাসে 2টো করে বোধহয় পড়ে, যতদূর আমি সম্ভব। আমার মামি শাশুড়িরা পঞ্চমী করতো, হ্যাঁ, এই যে করতো না, এখনও করে। এদের হচ্ছে তখন বলতো, এই পিঙ্কি একটু বাবাইয়ের জন্য ভাত দিস তো, যদি ইয়ে করিস, ঠিক আছে। ওই আমি একটু বাবাইয়ের জন্য একটু ভাত দিয়ে দিলাম, বা অনেক সময় বাবা বলতো না আমি পান্তা ভাত খাবো, আবার আমাদেরকেও দিত একটু। ওরা ডাল ঠালগুলো বেটে বেটে রাখতো, কী করতো, ওই একটু কড়াইটা হয়তো গরম করে নিয়ে, বা আমাকে, আমি এখান থেকে হয়তো একটু বড়া টড়া ইয়ে করে দিলে। একটা টাইম খুব ছিল আমাদের, তো এই মিডিলে দেয়াল ছিল না, ওই এখান থেকে ওদের একটা দরজা আছে, আমাদের এখান থেকে শুধু যাওয়া আসা হতো। তা যাই হোক, যেটা বললাম, আমি দেখেছি মামিদের অনেকে এই পঞ্চমীটা করে, আমাদের নেই, মানে আমার শ্বশুরবাড়িতে নেই। তারপরে ওরা ষষ্ঠীর সময় যেমন শুধু আটা খাওয়া, সেদিন আর কোনো রকমের চালের কিছু হবে না। তো এই যে 12 মাসে 13 পার্বণ, ও তো এইগুলো মানতে পারবে না, সেই জন্য হয়তো ওকে আলাদা করে দেওয়া হয়েছে, যে তুমি তোমার বর নিয়ে তুমি যা পারো তাই ডাল ভাত করে খাও, যতটুকু পারবো আমরা দিয়ে যাব। তারপর তো খুব প্রবলেমে ওর বাবারও কেউ এনে রেখেছে। তা যাই হোক, সেটা এটা মেন কথা এখানে নয়, এগুলো আমি বলছি। তাহলে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এসেছে, ভগবান আজকে তোমার শ্বশুর সেই পুজো করে আনার পরেই, পুজো করে আসার পরেই কিন্তু ওই চাল যেটুকু পেতো সেগুলো নিয়েই কিন্তু শুরুটা তোমার শুরু হয়েছে। তাহলে ভগবানের প্রতি ভক্তি থাকবে না, ভগবানের প্রতি টান আসে না কী করে? আর এখানে সত্যিকার এই ফিলিংস শব্দটা শুনলে, যেমন ঘোড়া একটা অযৌক্তিকপূর্ণ কথা বলল যে ঠাকুরের ফিলিংসের সাথে ও আবার মাংস রাঁধার ফিলিংস নিয়ে চলে এলো। মানে ওই যেটা বাইরে থাকে, মানে মন্দিরার কোনো বোন, সে খাসি খায় না, সে তার খাসি খায় না বলে তার স্বামীর জন্য কি সে রেঁধে দেয় না, মেয়ের জন্য কি রেঁধে দেয় না? স্বামী মেয়ের জন্য কিন্তু রেঁধে দেয়, কিন্তু সে খায় না বলে এই নয় যে তার ফিলিংস আসে না বলে এই নয় যে সে রাঁধে না। এটা একটা ঠাকুর পুজোর সাথে খাসির মাংসের ফিলিংস এলো কী করে?
আমি মানে এরও উপমা দেওয়ার মানে ঠাকুর পুজোর সাথে মানে মাংসের ফিলিংস নিয়ে চলে এলো। ঠাকুর পুজোটা একটা আলাদা, এটা একটা আলাদাই বিষয়বস্তু। এই বিষয়ের সাথে অন্য কোনো বিষয়ের কোনো মেল খায় না। যেমন ঘোড়া বলল আমি উপোস করতে পারি না, আমাকে ডাক্তার মানে এমনভাবে বারণ করে দিয়েছে কোনো দিন কোনো উপোস করতেই পারবে না। উপোস করা মানেই তোমার গ্যাসের প্রবলেম বেড়ে যাওয়া। হায় রে হায়! তাও ও জয় বাবা লোকনাথের দিন কিন্তু উপোস করে পুজো দেয়। উপোস করে পুজো দেওয়ার পরেই বিরিয়ানি কিনে নিয়ে এসে খেয়ে নেয়। কারণ ওই যে সকাল থেকে উপোস করে, উপোস করার পরে যে পুজোটা দেওয়ার পর তারপরে তার বাড়িতে একটা ভালো মন্দ রান্না করার মতো এনার্জি থাকে না। আর বাবা আর জয় বাবা লোকনাথকে কী হয়, মিছরির পায়েস টায়েস, ঠাকুরকে পায়েসটা দিস তো, মিছরির পায়েস কিন্তু লোকনাথের একদম প্রিয় প্রসাদ, পায়েস করতেই হবে। তো যাই হোক, বাবা লোকনাথকেও পুজো টুজো দেওয়ার পর তখন কি করবে, ও দিশাহারা হয়ে গিয়ে সোজা দৌড়াতে বিরিয়ানির দোকানে চলে যায়, দিয়ে বিরিয়ানি কিনে নিয়ে খায়। ও বলছে মন্দিরাকে পুজো নিয়ে জ্ঞানের কথা, মানে বলে না চালন ছুঁচের বিচার করছে, চালনের পোঁদের ভেতরে হাজার গন্ডা ফুটো, হাজার গন্ডা ফুটো নিয়ে বসাচ্ছে। ওর ভাই ননদকে নিয়ে বলছে, আদতেও এর ননদ নেই, এর ননদ না শাশুড়ি সেটাই ওর মানে আমাদের কাছে কনফিউজ। ওর বরের বোন অ্যাকচুয়ালি ওর ননদ না ওর শাশুড়ি, অথচ মন্দিরার ননদ মন্দিরার হয়ে সাপোর্টে একটা বলেছে যে আমরা আমার বৌদিকে ভালোবাসি, ওর জ্বলে পুড়ে উঠেছে। এর নিয়মকানুন মানে না এবং ঠাকুরের প্রতি ফিলিংস আসে না বলে এ ভিডিও করেছে বলে ঘোড়ার একবারে ওরে বাবা, ও আবার ঠাকুরের প্রতি এতটাই ফিলিংস, ও উপোস করে না ঠিকই, ওটা ওর গ্যাসের প্রবলেম, কিন্তু ও জয় বাবার লোকনাথকে মানে কারণ ওর ছোটো থেকে ওর বাবাকে দেখে এসেছে। এটা কিন্তু আমি কালকের একটা লাইভে বলেছি যে এইগুলোর জন্যে কিন্তু অনেকটা বাবা মাকে পাশে থাকতে হয়। অ্যাকচুয়ালি এইগুলো শিক্ষা, যেমন আমার মেয়ে ছোট্টোবেলা থেকে আমার শাশুড়ি খুব আসতো, তো আমার শাশুড়ি ফুল তোলা পুজো করা এগুলো একদম ছোটো, তখন বোধ হয় 3-4 বছর, এই যে জয়ীর থেকেও ছোটো, 3-4 বছরের, 4 বছর, একদম 3-4 বছরের। তখন আমার শাশুড়ি ভোরবেলায় ঘুম থেকে উঠেই ফুল তুলতে যাবে, ফুল তুলবে, ঠাকুরঘরে প্রদীপ জ্বালাবে, ধূপ জ্বালাবে, তারপরে হাতে তালি দিয়ে দিয়ে জয় রাধে রাধে গান করবে। এইগুলো আমার মেয়ে ছোট্টবেলায় শিখে গেছে। ওই যে ঠাম্মা যখনই আসতো 1 মাস 2 মাস করে আমার শাশুড়ি থাকতো, হয়তো 1-2 মাস থাকলো, তারপরে হয়তো আবার 1-2 মাসের জন্য ইসলামপুর গেল, আবার 1-2 মাস পর আবার এসে আবার 1-2 মাস থাকলো, এরকম করে আমার শাশুড়ি যাওয়া আসা করতো। তা তখন ওই শাশুড়ির পেছন ছাড়তো না, আর ওইগুলো দেখতে দেখতে শিখে গেছে। তাই কিছুটা জিনিস হয় কি, ইনবর্ন বাচ্চাদেরকে ঠাকমা দাদু বাবা মার এগুলোর কাছ থেকে কিন্তু নিয়ে আসতে হয়। তো যেটা ঘোড়া বলল, একদম ওর বাবাকে লোকনাথ পুজোর ভক্ত দেখে দেখে ও ঠাকুরের প্রতি ভক্ত হয়ে গেছে একদম। এটা কিন্তু আমি ওর সাথে একদমই সহমত হলাম। অনেক সময় হয়, আমার বাপি কিন্তু তারামা ভক্ত, ভীষণভাবে আমার বাপি তারামা ভক্ত, এবং রামকৃষ্ণদেবের কিন্তু আমার বাপি দীক্ষা নিয়েছিলেন। তা আমাদের বাড়িতে সারদা মা, রামকৃষ্ণদেব, তারপরে বিবেকানন্দ, এইসবের এগুলো তো পুজো তো হতোই। তারপরে বামা খ্যাপার ভক্ত, মা তারার প্রধান ভক্ত হচ্ছে বামা খ্যাপা। এইগুলো আমার বাপিকে আমি ছোটোবেলা থেকে দেখেছি। কিন্তু দেখো, আমি কিন্তু এগুলো হচ্ছে চরম পন্থীর ঠাকুর, হ্যাঁ, যে তারা মা, এগুলো হচ্ছে ভীষণ মানে রাগী, এগুলো হচ্ছে মা তারাকে পুজো করা চরম। যাই হোক হলো, আমি এটা একটুখানি তোমরা করে নিও। কিন্তু আমি কিন্তু খুব শান্তশিষ্টর মধ্যে পুজো করি। মা লক্ষ্মী, বাবা গণেশ, নারায়ণ, শিব, তারা মা, বুড়িমা, সব আমার সিংহাসনে তুমি পাবা। বুড়িমাকে পাবা, দক্ষিণা কালিকাকে পাবা, মা মঙ্গলচণ্ডীকে পাবা, মা সরস্বতীকে পাবা, জগন্নাথকে পাবা, বলরামকে পাবা, সুভদ্রাকে পাবা, শ্রীকৃষ্ণকে পাবে, সব সব মানে তোমার হচ্ছে কী নাম যেন, জয় বজরং বালিকে পাবা, বাবা লোকনাথকে পাবা, মা সরস্বতীকে পাবা। আমার মেয়ে ছেলে মেয়ে পড়াশোনা করছে, মা সরস্বতী আমার ঘরে একদম থাকবেই, এটা 12 মাসের ইয়ে। তো এইগুলো ছোটোবেলা থেকে দেখে আমার বাড়িতেও আমার মা তো যিশুকেও পুজো করতো। আমরা বড়দিনে চার্চে গিয়ে যিশুর একটা নিয়ে এসেছি। আমার মা যিশুকেও ধূপ দেয়া, গঙ্গা জল দেওয়া, একদম ছোটোবেলায়, এখনও অবধি আমার মা পুজো করে সেই যিশুটাকে, আমি গিয়ে দেখেছি। তো এইগুলো বাড়ি থেকেই দেখে দেখে শেখে। তা মন্দিরের ক্ষেত্রে আমি কালকে তোমাদের লাইভের মধ্যে বলেছি যে ওর মা
মেয়ের 13-14 বছর হয়নি, সে সময় থেকে প্রেম ভালোবাসা এইসব করে, ধরো মন চঞ্চল ছিল, তো মন চঞ্চল থাকে, এইসব বিষয়ে ভীষণ মন চঞ্চল থাকে, তখন মেয়ের দিকে কোনো মতেই ফোকাস করতে পারেনি, না মেয়েটাকে ভালো করে পড়াশোনা করাতে পেরেছে, না মেয়েটাকে সাংসারিক কোনো শিক্ষা দিতে পেরেছে। আমি সত্যিকারের ওকে দোষ দিতে দিতেও অনেক সময় ওর প্রতি আমার একটা মায়া জন্মায়, তখন মনে হয় যেন অ্যাকচুয়ালি ওর প্রপার শিক্ষাটা হলে ও হয়তো এই ভুলগুলো করতো না। যেগুলো দেখা যাক ওর মেয়েকে যদি ও শেখায়, তাহলে হয়তো মেয়েটা মানুষের মতো মানুষ হবে। অনেক সময় মা বাবারা যেখানে যেখানে প্রবলেম ফেস করে, সেই সময় তার সন্তানের প্রতি সেই সব বিষয়গুলোকে ফোকাস করে বেশি করে। দেখা যাক ও যদি ওর মেয়েটাকে সন্তানটাকে খুব মনে ভালো করে মানুষ করতে পারে, মেয়েটা মানুষের মতো মানুষ হবে। কিন্তু সেটার জন্য এখন থেকে কিন্তু ওর যা অহংকার, যে দম্ভ, যে ঘোড়ার কথা বলতে বলতে সরি, দেখেছো একটুখানি আমি এখন এরকম হয়ে গেছি। ঘোড়া কিন্তু ওর বাবার কাছ থেকে দেখে দেখে শিখেছে পুজো আদি করা, কিন্তু পুজো করার দেখা শেখার পরেও কিন্তু সে কিন্তু পুজো করার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে গিয়ে আগে বিরিয়ানি কিনে নিয়ে এসে খায়, বুঝেছো? এটা হচ্ছে শিক্ষা। এগুলো ওর বাপের কাছ থেকে শিক্ষা পাওয়া, ভগবানের প্রতি কিভাবে ভক্তি আনে, ভগবানের প্রতি কিভাবে ফিলিংস আনে, এবং ভগবানের প্রতি কী করে মানে ওটাকে কি বলা হয়, ওটাকে আমরা কী বলবো, ভগবানের প্রতি আত্মসমর্পণ, না ভগবানের প্রতি ভক্তি, সরি একদম ভগবানের প্রতি ভক্তি ও করে, দেখায়। যেমন ওর ননিকে না আনার আগে পর্যন্ত কিন্তু ওর ঘরে কিন্তু সিংহাসন ছিল না, কিন্তু ও বরাবর তখন কিন্তু কণিকাকে 3 বেলা বলতে বসতো। কণিকার পুজো করলো না, কণিকার নাইটি ছাড়লো না, কণিকার সন্ধে দিল না, কণিকার ক্যামেরা এখানে সেট করেছে, ঠাকুর পুজো দিতে গিয়ে কী করে ক্যামেরা এত অ্যাঙ্গেলে চেঞ্জ করে, তাহলে কি ঠাকুরের প্রতি কোনো ভক্তি থাকে, ঠাকুরের প্রতি কোনো থাকে? এগুলো কিন্তু ও করেছে। তখনও কিন্তু ওর ঘরের সিংহাসন ছিল না, বললো তো। আর ওর বর সকালবেলায় উঠে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দোকানে যেত, আবার রাতে এসে ওর বরই সন্ধে দিত। তা যাই হোক, ওরও ঠাকুরের প্রতি বিশাল ফিলিংস আমাদের ঘোড়ার, সে কিন্তু বিচার করতে বসেছে একেবারে আর এক গৃহিণীর, যার ফিলিংসই নেই। কীর্তন শুনতে গেলে অবশ্যই গীতার প্রত্যেকটা মানে বুঝতে হবে, জানতে হবে। ভগবানের প্রতি সেই বিষয়বস্তুগুলো ছোট্ট একটু অল্প করেও নলেজ না থাকলে, আর তার প্রতি সত্যি ভালোবাসা না থাকলে, সে কীর্তনের কিছুই বুঝবে না। কীর্তন শুনতে ভালো লাগে না, যার বাড়িতে 3 বার, ওই যে বলে বাড়িতে সব পেয়ে গেলে তার কিছুই ভালো লাগে না। শাশুড়ি পেয়েছে, শ্বশুর পেয়েছে, ননদের ভালোবাসা পেয়েছে, তারপরেও ওদের বিশাল চিন্তা। তবে একটা কথা বললেও, একটা এই যে লাইভ করে জিনিসপত্র বেচা কেনা করা, তারপর সেগুলো ডিসপ্যাচ করা, এগুলো কিন্তু ভালো খাটনির কাজ। তারপরে একটা গোটা সংসার চালাচ্ছে। আরে স্যার, ভালো মনে পড়লো, মন্টুকে নিয়ে, মানে আমাদের সোমনাথকে নিয়ে ঘোরার খুব চিন্তা, সোমনাথের রোজগার নিয়ে। মানে সোমনাথ যদি প্রত্যেক মাসের রোজগারটা ওকে একটু হিসাব দিতে পারে, আমার মনে হয় ও গিয়ে শান্তি পাবে। ওর বর কী রোজগার করছে, ওর বর সাইকেল চুরি করে ক টাকা আনলো সেটা নিয়ে ওর মাথা ব্যথা নেই, কিন্তু সোমনাথ রোজগার করে ক টাকা রোজগার করছে, এবং কোন সেই টাকা ওর বাবা মাকে দেবে না গাড়ির লোন দেবে, সেই নিয়ে ঘোরার খুব চিন্তা, খুব চিন্তা। বেচারি ঠিক করে রাতে ঘুমাতে পারে না। ভাগ্নেকে টাইম দেবে, না সোমনাথের রোজগারের হিসাব রাখবে, হ্যাঁ, না সাইকেল চোরকে দেখবে। কি টেনশান বলো তো ঘোরার, কি টেনশান। তবে যদিও ওর ঘান্টা ফারাক পড়ে, ঘান্টা, ওকে নিয়ে যে যাই বলুক, ওর ঘান্টা ফারাক পড়ে। ওর কোনো ফারাক পড়ে না, ওর তো গায়ে চামড়া থাকলে তো ফারাক পড়বে, যার গায়ে চামড়াই নেই তার ফারাক পড়বে কি। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।